যা বলছি তাই করো, না হলে আমি পুলিশের কাছে গিয়ে বলে দেব, আর তারপর তুমি জানো যে কি হতে পারে। আমার কাছে অন্য কোনো উপায় নেই আর। না, আমাকে মরতেই হবে। আমার কাছে অন্য কোনো উপায় নেই আর। এই জঘন্য জীবনটা আমি আর বাঁচতে চাই না। কে এই ছেলেটি, আর ওর সাথে এমন কি হয়েছিল যে সে আত্মহত্যা করবার জন্য বাধ্য হয়েছিল? যে মহিলার আওয়াজও শুনতে পাচ্ছিল, কে ছিল সে? এবং সেই মহিলার সঙ্গে এই ছেলেটির কি সম্পর্ক ছিল? নমস্কার, আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন আপনাদেরকে আমার সঙ্গে নিয়ে যাই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের এমন একটি ঘটনার সঙ্গে আলাপ করাতে, যা শুধু বেআইনি নয়, বরং মানবিকতার মূল্য এবং সম্পর্কের ক্ষেত্রে একটি জঘন্য অপরাধ। চলুন এই ঘটনার ওপর নজর দেওয়ার আগে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ঘটনাগুলোকে দেখে নেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Thanks, guys. And something special for you. Thanks, darling. আরে ইয়ার, তোর পার্টি এরকম শুকনো শুকনো, একটু মিউজিক, একটু ডান্স হওয়া উচিত, তাই না? আমার পার্টি আর সেখানে মস্তি হবে না, এরকমটা হতেই পারে না। জাস্ট ওয়েট ফর আ মিনিট, গাইস। আপনি এখানে একা একা কি করছেন? তেমন কিছু নয়, শুধু এই কেক আর কোল্ড ড্রিঙ্কস গুলো নিতে এসেছিলাম। আরে আন্টি, আপনি সব কাজ একা একাই করেন, আমি আছি তো আপনার হেল্প করার জন্য। আপনি এসব ছাড়ুন, এই কেকটা ধরুন, আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। আরে বাবা, কিন্তু কিন্তু ফিন্তু কিচ্ছু না, আপনি যান, আমি বাকি জিনিসপত্র নিয়ে আসছি। আচ্ছা, আমি তোমাদের বাচ্চাদের মধ্যে কি করব? তোমরা এনজয় করো না। দেখো না শাশা, আমি কখন থেকে আন্টিকে বলছি ডান্স করতে, কিন্তু আন্টি দেখো ডান্সই করছেন না। কি হলো মা? ঠিকই তো বলছে ও। কেন তুমি আমাদের সঙ্গে ডান্স করছো না? তোর কি মাথা খারাপ নাকি? আমি আর ডান্স এই বয়সে? কি যে বলো না আন্টি, ডান্স করার আবার কোনো বয়স হয় নাকি? হ্যাঁ আন্টি, হেমা মালিনীকেই দেখুন, এই বয়সেও কত সুন্দর ডান্স করে। ঠিক বললাম তো মালিনী? দেখো, উনি একজন অ্যাক্ট্রেস আর আমি একজন স্কুল টিচার। টিচার নয় মাগো, প্রিন্সিপাল। কিন্তু তার সাথে এর কি সম্পর্ক? ঠিক আছে আন্টি, যদি আপনি ডান্স না করেন
তাহলে কিন্তু আমরা কেউ ডান্স করবো না, রাইট গাইজ? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, right, right. না এসব মা কেন আমার পার্টি স্পয়েল করছো তুমি? কত মজা না করছি আমরা বলছি ডান্স তো। করতে এসে। করছি। মিউজিক! আমাকে ডান্স করতে বলে তোমরা থেমে গেলে? আন্টি, আপনি তো খুব সুন্দর ডান্স করেন, আমি আপনার সঙ্গে ডান্স করতে চাই। আমার সাথে? আরে নিজের সমবয়সীদের সাথে ডান্স করো না। আমি এখানেই ঠিক আছি, এনজয়। না আন্টি, আপনার থেকে ভালো ডান্স এখানে কেউ করতে পারে না, আমি শুধু আপনার সঙ্গে ডান্স করব। প্লিজ আন্টি। ওকে ওকে। কি হলো আন্টি, আঘাত লাগলো নাকি? না না, আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। তোমরা এনজয় করো না। না আন্টি প্লিজ, আপনি ছাড়া অন্য কারোর সঙ্গে বেশি এনজয় করতে পারবো না, প্লিজ আপনি আমার সঙ্গে ডান্স করুন না না, আমি আর পারছি না। কেন ডান্স করতে চাইছো না? যতজন তুমি লোক ঠিক আছে তার বলেছো। মধ্যে সব থেকে এনার্জেটিক আর সব থেকে ভালো তো তুমি ডান্স করছো। আর আজ তো আমার বার্থডে মা, তোমাকে তো আমার সঙ্গে ডান্স করতেই হবে। প্লিজ মা, প্লিজ 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 প্লিজ। ওকে। না, আমি এসব কি ভাবছিলাম? আমার তো এই সমস্ত কিছু ভাবাও পাপ। নে খেয়ে নে। থ্যাংক ইউ মা। হে গর্জিয়াস। আরে হ্যান্ডসাম, তুমি এখানে, সেটাও এত সকালে? আয় বস। হ্যাঁ, বাবার এক বন্ধু এখানেই কাছেই থাকেন, ওনাকে কিছু পেপার দিতে এসেছিলাম, কলেজ যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে লিফট দিয়ে দিই। আমার এত কেয়ার। ভেরি নাইস। আরে বিভান, তুমি? গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। বসো বসো, আমি এক্ষুনি আসছি। আর এই নাও। আন্টি আমি ব্রেকফাস্ট করে এসেছি। কিচ্ছু শুনতে চাই না আমি, চুপচাপ খেয়ে নাও। আমি তোমার কথা শুনে তোমার সাথে ডান্স করেছিলাম না? এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে ভেবে নাও আমাদের ভালোবাসা
শেষ। ঠিক আছে আন্টি। মা, ও তো শুধুমাত্র তোমার কথাই শোনে, অন্যদের কথা তো কানেই দেয় না। খুব ভালো ছেলে বিভান, আই রিয়েলি লাইক হিম। মি টু আন্টি। তোমরা ব্রেকফাস্ট করো, আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। Something special for you. থ্যাংক ইউ ডার্লিং। আঙ্কেলের মৃত্যুর পর আন্টিকে নিশ্চয় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, আমার তখন 2 বছর বয়স ছিল যখন আমার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যান। সবাই মাকে বলেছিল আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করে ফেলো, কিন্তু শুধুমাত্র আমার জন্য, শুধুমাত্র আমার ভালোর জন্য মা কখনো দ্বিতীয় বিয়ে করার কথা ভাবিনি। অ্যান্ড ইউ নো হোয়াট, যখন বাবা ছিল তখন মা শুধু একজন সিম্পল হাউসওয়াইফ ছিল। কখনো যাতে কারোর কাছে হাত পাততে না হয় সেই জন্য মা স্কুলে একটা টিচারের চাকরি জয়েন করে। and now she's the principal of that school. It's such a great achievement, na? Yes, really great. আন্টি শুধু গ্রেট নন, খুব স্পেশালও। কত শান্ত উনি, কখনো ওনাকে রাখতে দেখিনি। আর তুমি, তোমাকে দেখে ওনার মেয়ে মনে হয় না। Excuse me? উনি এত শান্ত, আর তোমার নাকের ডগায় সবসময় রাগ লেগেই থাকে। রাগী মেয়ে একটা। আজ তো তুমি একদম শেষ বাবু। আমাকে ধরে দেখাও।
শাশা শাশা আমার আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তুই তুই তাড়াতাড়ি চলে আয়। এই তো জাস্ট 10 মিনিটের মধ্যে আমি বাড়ি আসছি মা। হ্যাঁ শাশা, তুই তাড়াতাড়ি আয়। এই নিন আন্টি, জল খান। থ্যাঙ্কস বাবা, আমার জন্য শুধু শুধু তোমাদের টেনশন করতে হলো। এসব আপনি কি বলছেন আন্টি? আমি আপনার খুব কেয়ার করি। আপনার কোনো ব্যাপারে আমরা কখনোই সমস্যায় পড়বো না। কখনো না। মা, তুমি এখন রুমে চলো। ইউ নিড টু রেস্ট। তুমি সরো শাশা, আমি আন্টির হেল্প করছি। আসুন আন্টি। আসুন আন্টি, সাবধানে বসুন, সাবধানে বসুন। কখন হলো এত কিছু মা? স্কুল থেকে ফেরার পর হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু মা, তুমি তো 2টোর সময় স্কুল থেকে ফেরো আর তুমি আমাকে 2:30টার সময় ফোন করলে। মা, এতক্ষণ ধরে তুমি কেন সাফার করলে? ইমিডিয়েটলি কেন আমাকে ফোন করলে না তুমি মা? করেছিলাম, আমার ফোন চেক কর। তোর ফোনটা কিছুতেই লাগছিল না। এটা কি করে হতে পারে? মাই গড, তুমি আমাকে 12 বার কল করেছো। আই এম সো সরি মা, হয়তো নেটওয়ার্ক ছিল না। আই এম রিয়েলি সরি। না মা, এতে আর তোর কি দোষ আছে বল? তুই কি করে জানবি যে আমি অসুস্থ? আর তাছাড়া আর অন্য কোনো উপায়ও তো ছিল না যেভাবে আমি তোকে ইনফর্ম করতে পারতাম। তোর কোনো বন্ধুর নাম্বারও তো আমার কাছে নেই যে তোকে আমি আর কারো মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারতাম। শাশা, 1 মিনিট আন্টির ফোনটা দাও তো। এই নিন আন্টি, আপনার ফোনে আমি আমার নাম্বার সেভ করে দিয়েছি। এরপরে যখনই প্রবলেম হবে তাহলে শাশার সঙ্গে সঙ্গে আমাকেও ইনফর্ম করে দেবেন। আমি ইমিডিয়েটলি চলে আসবো। ওকে বাবা। কাকে ফোন করছো? রশ্মিকে। আজ রাতে তো লখনৌ যাওয়ার কথা, রশ্মির এনগেজমেন্ট তো। কিন্তু মাকে এভাবে ফেলে রেখে কি করে যাব আমি? তাই ওকে ফোন করে দিই আমি। আরে আমি একদম ঠিক আছি, তুই যা। কতদিন হয়ে গেল তুই কোথাও যাসনি। কোথাও থেকে একটু ঘুরে এলে ফ্রেশ লাগবে, তাই না? মা, তোমাকে এরকম অবস্থায় ফেলে রেখে? আমি একদম ঠিক আছি, কেন টেনশন করছিস? নো মা, তুমি একদম ঠিক নেই। ইউ নিড কেয়ার, ইউ নিড রেস্ট। আমি আছি তো আন্টির কেয়ার করার জন্য। ঠিকই বলেছেন আন্টি, তুমি যাও। তুমি গেলে তুমি ফ্রেশ হয়ে যাবে। আর এমনিতেও আজকাল খিটখিটে বুড়িদের মতন সবসময় খিচখিচ করতে থাকে। দেখুন আন্টি, দেখুন, আপনি নিজের চোখেই দেখুন। এবার তুই ওর সাথে ঝগড়া বন্ধ কর। আর ঠিক কথাই তো বলছে বিভান, ও তো এখানে রইলই আমার দেখাশোনা করার জন্য। হ্যাঁ, যা। আর ইউ শিওর মা? একদম শিওর। তোর তো আজ রাতেই যাওয়ার কথা না? আর হ্যাঁ, বিভানকে মেইন ডোরের ডুপ্লিকেট চাবিটা দিয়ে দিস, যাতে করে ওর
ভেতরে আসতে কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, ওকে মা, আমি দিয়ে দেবো ওকে। তোকে না আমি পাই একবার। আরে বাহ, হয়ে গেছে তোর প্যাকিং মা? হ্যাঁ মা। আচ্ছা, একটা কথা মন দিয়ে শোন, ওখানে গিয়ে কিন্তু বেশি মস্তি করবি না, আর নিজের খুব ভালো করে খেয়াল রাখবি। মা তুমিও প্লিজ তোমার শরীরের খেয়াল রেখো, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ একটু বিভানকে ডেকে হ্যাঁ নিও। ঠিক আছে, তুই শুধু নিজের খেয়াল রাখিস। আর আমার খেয়াল রাখার জন্য এখানে বিভান তো আছেই। আই লাভ ইউ মা। I love you too. হ্যালো, হ্যাঁ মিস্টার শর্মা, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক পৌঁছে যাব, এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, প্যারেন্ট টিচার মিটিং এর ডেট আমি আজই ফাইনাল করে ফেলবো। ওকে ওকে। শাশা, হ্যাঁ বল, ঠিকঠাক পৌঁছে গেছিস? হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি। তোমার শরীর কেমন আছে এখন? একদম ঠিক। মা যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি প্লিজ বিভানকে ফোন করে দিও, আর আমাকেও একবার ইনফর্ম করো, ওকে? ওকে মা আমার, তুমি যেমন বলবে আমি তেমনই করব। আচ্ছা তুই ভালো করে এনজয় করিস, আর আমার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ মা, আমি খুব এনজয় করব। তুমি প্লিজ নিজের খেয়াল রেখো, ওকে? টেক কেয়ার, বাই। ওকে বাই। হ্যালো, হ্যাঁ মিস্টার শর্মা, আসলে আমি আজ আসতে পারছি না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আপনি অনিতা ম্যামকে বলে দেবেন যে আমি প্যারেন্ট টিচার মিটিং এর ব্যাপারে কাল কথা বলে নেব। ওকে, থ্যাংক ইউ মিস্টার শর্মা, বাই। ইয়েস আন্টি, কি হয়েছে? বিভান, 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 আমার আবার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তুমি তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ। আন্টি একদম টেনশন করবেন না, আমি এক্ষুনি ডক্টরকে নিয়ে আসছি। না, ডক্টরকে না, ডক্টরকে ফোন করেছিলাম আমি। শুধু শুধু তুমি এসো প্লিজ বিভান, তাড়াতাড়ি এসো। ঠিক আছে আন্টি, আমি 2 মিনিটে আসছি। ওকে ওকে, বাই বাই বিভান, বাই। আন্টি, আপনার শরীর তো খুব বেশি খারাপ মনে হচ্ছে, আমি এক্ষুনি ডক্টরকে নিয়ে আসছি। একটু একটু আগে ডক্টরের সাথে কথা হয়েছে, উনি উনি চেস্টে মাইল্ড মাসাজ করতে বলেছেন, তাহলেই আমার ভালো লাগবে। সেদিন সেদিন শাসা মাসাজ করে দিয়েছিল না, আর তাতেই ঠিক হয়ে যায়। আজ আজ তুমি করে দাও প্লিজ। আন্টি আমি হ্যাঁ বিমান, প্লিজ করে দাও মাসাজ। হ্যাঁ ঠিক হচ্ছে বিমান, আরেকটু জোরে, আরেকটু। আন্টি আমি রিচাকে ডেকে আনছি, ও ঠিক করে দেবে। না বিমান, যা যা
তুমি করতে পারো সেটা সেটা রিচা করতে পারে না বিভান। প্লিজ বিভান। আন্টি আপনি এসব কি করছেন? এসব যা বলছি তাই করো, না হলে তুমি আমাকে চেনো না আমি কি করতে পারি। আমি পুলিশের কাছে গিয়ে বলে দেব যে তুমি আমাকে রেপ করার চেষ্টা করেছিলে, আর তারপর তুমি জানো যে কি হতে পারে। না, আমি এসব কিছুতে করতে পারবো না। প্লিজ বিভান, এভাবে চলে যাও না। কত বছর অভুক্ত আমি, আমাকে ভালোবাসো বিভান, এভাবে যেও না প্লিজ। নাহলে হ্যালো। হাই বিভান, কি হয়েছে তোমার? এত ডিস্টার্ব লাগছে কেন তোমায়? কিছু না, আসলে শরীরটা একটু খারাপ। ওফো, নিজের খেয়াল রাখো না তুমি। ডাক্তারকে দেখিয়েছো নাকি? না, এখন ওখানেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলে, মা কেমন আছে? ঠিক আছেন। আচ্ছা আমি এখন রাখছি, আমাকে যেতে হবে। বাই। বাই। কোথায় তুমি বিভান? এসো না প্লিজ। আরে এসো না। মানুষের একটা ভুল পদক্ষেপ বহু মানুষের জীবন নষ্ট করে দেয়। যেদিন বিভান সুগন্ধার বাজে উদ্দেশ্যগুলো বুঝতে পারল, যদি ও সুগন্ধাকে সেই দিনই সাহস করে সব বন্ধ করে দিতে বলতো, তাহলে ওকে আজ এই দিনটা দেখতে হতো না। এই কথাগুলো ওর বন্ধু সাশাকেও বলে দেওয়া উচিত ছিল। সুগন্ধা শ্লীলতাহানির অপবাদ দেওয়ার হুমকি দিয়ে বিভানকে নিজের বশে আনবার চেষ্টা করছিল। ও তো শুধু কিছু সময়ের জন্য সুখ পাচ্ছিল, কিন্তু বিভান, ওর জীবনের ওপর এর একটা বিরাট প্রভাব পড়ছিল। ও অপরাধ বোধের মায়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছিল। এই জঘন্য সম্পর্ক এইভাবেই চলতে থাকবে, নাকি সাশা তার মায়ের নোংরা কাজকর্মের কথা জেনে গেছিল, নাকি সুগন্ধা ঠিক এইভাবে বিভানকে নিজের মায়াজালে জড়াতে থাকলো? চলুন দেখা যাক। পাগল হয়ে যাচ্ছিলাম কারোর ভালোবাসার জন্য। থ্যাঙ্কস বিভান, তোমাকে পেয়ে আমি বুঝতে পেরেছি যে আজও আমার মধ্যে একটা নারী আছে, আর সে শুধু ভালোবাসতে চায় তোমাকে। না না, এসব আমি করতে পারবো না, এসব আমি পারবো না করতে। আমাকে মরতেই হবে,
অন্য কোনো উপায় নেই আমার কাছে। এই জঘন্য জীবনটা আমি আর বাঁচতে চাই না। আরে শাশা, এসে গেছিস? বিয়ে বাড়ি কেমন কাটালি? আচ্ছা, রেশমির হাজবেন্ডকে দেখতে কেমন রে? কোনো ফটো টোটো নিয়েছিস নাকি? কি হয়েছে তোকে এরকম মন মরা কেন দেখাচ্ছে রে? আরে মা, আরে কাঁদছিস কেন মা? কি হয়েছে বল না, কি হয়েছে? কি হয়েছে বিভানের? বিভান ইজ ডেড মা, ও সুইসাইড করেছে। না, কি হলো আন্টি? আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? আজ আমাকে ভালোবাসতে বলবেন না? আসুন না, আমি আপনার সেই আগের বিভান। শাশা, শাশা, শাশা ওখানে। কি কি হয়েছে মা? কি কি কোথায়, কোন দিকে? আছে না না মা, কেউ নেই এখানে। দেখো দেখো, না আমার কথা না, শোন, ওখানে ছিল। না না মা, না না না, কেউ নেই মা এখানে, শুধু তুমি আর আমি আছি। শুধু তুমি আর আমি। দেখো, তুমি দেখো, দেখো মা, মা শুধু তুমি আর আমি। দেখলে কেউ আছে ওখানে? নেই তো। শুধু শুধু তুমি এত ভয় পাচ্ছ। হয়তো দুঃস্বপ্ন দেখেছো তুমি মা। মা গো মা, চলো চলো গিয়ে শুয়ে পড়ো, তা না হলে তোমার শরীর আবার খারাপ করবে। কেউ নেই, কেউ নেই, আমি আছি এখানে। শুয়ে পড়ো। হ্যাঁ। আন্টি, আমাকে ভালোবাসবেন না? কি হলো?
কেউ এখানে আসবে না। এইবার কেউ এখানে আসবে না। এখানে শুধু আমি আর আপনি আছেন। আজ আমি আপনাকে প্রাণ খুলে ভালোবাসবো আন্টি। আপনি যত বলবেন তত আপনাকে ভালোবাসবো। আসুন না আন্টি, আসুন না। কেন করছো তুমি আমার সাথে? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি তোমাকে খুন করিনি। তুমি কেন করছো তুমি আমার সাথে এমন? আপনি আমাকে আপনার হাতে অবশ্যই মারেননি, কিন্তু আমার মৃত্যুর কারণ শুধু আপনি। আপনি নিস্তার পেতে চান আমার থেকে? তাহলে নিজের দোষ স্বীকার করে নিন, না হলে আমি সব সময় শুধু আপনার সাথেই থাকবো। করছি। তাহলে 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 তুমি আমাকে ছেড়ে দেবে তো? না না না, আমার কাছে এসো না, আমার পাশে এসো না। করছি, আমি সব স্বীকার করছি। বলছি, আমি শ্বাসকষ্ট হওয়ার অজুহাতে তোমাকে কাছে ডাকি। আমার শ্বাসকষ্টের অসুখ কোনোদিনই ছিল না। সেদিন আবার আমি তোমাকে আমার শ্বাসকষ্ট হচ্ছে বলে কাছে ডাকি, আর আমার চেস্টে মাসাজ করতে বলে, আর তারপর তোমাকে বলি আমাকে ভালোবাসার জন্য। কিন্তু তুমি রাজি হচ্ছিলে না। আর তখন আমি তোমাকে হুমকি দিই যে যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি পুলিশে কমপ্লেন করব। বলবো যে তুমি আমাকে রেপ করার চেষ্টা করেছিলে। আর যখন তুমি আমার জালে ফেসে গেলে তখন যতদিন এখানে শ্বাস ছিল না, আমি প্রতিদিন তোমাকে ডেকে আমার শরীরে জ্বালা জড়িয়েছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে। তাহলে মা, এটাই তোমার আসল রূপ? কি ভাবতাম আমি তোমাকে, আর তুমি এত নিচে নামতে পারলে? না না, শোন শাসা, ওই বিমান, বিমান। এত বড় বিশ্বাসঘাতকতা। মা শোন, আসলে ওই তুই আমার। চুপ, একদম চুপ। একটা কথা বলবে না তুমি। বিমান কিচ্ছু করেনি মা। ও বেচারা তো তোমার এই কাজের জন্য নিজেকে শেষ করে দিচ্ছিল। সেই সময় আমি যদি ওখানে টাইম মতো না পৌঁছে যেতাম তাহলে তো। কি করতে যাচ্ছিলে তুমি বিমান? কি করছিলে তুমি এখানে বলো? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকো না, বলো এমন কি ঘটে গেল যে তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? আসলে শাসা, তোমার মম। না, এটা কিছুতেই হতে পারে না। মিথ্যে কথা বলছো তুমি বিমান, মিথ্যে। আমার মা এটা কখনোই করতে পারে না, মিথ্যে বলছো তুমি। না শাসা, যদি মিথ্যে কথাই বলতে হতো তাহলে আমি সুইসাইড করতে যেতাম না। প্রথমে তো আমি বিমানের কথাগুলো বিশ্বাসই করতে পারিনি,
কি করে আমি আমার দেবীর মতো মায়ের ওপর এত বড় অপবাদ সহ্য করব? কিন্তু বিভান, ওর সুইসাইড অ্যাটেম্পটাও তো আমি নিজের চোখে দেখেছিলাম মা। ওকেও বিশ্বাস করতে শুরু করেছিলাম আমি। সেই জন্য, শুধুমাত্র সেই জন্যই আমি এই প্ল্যানটা বানাই মা, যাতে সত্যিটা সবার সামনে আসে। কোথায়, কোন দিকে, কোথায়, কেউ এখানে নেই মা। কোথায়, কোন দিকে? কেউ নেই এখানে, শুধু তুমি আর আমি আছি। দেখলে কেউ আছে ওখানে? নেই তো। কেন মা, কেন? শরীরে যদি এতই খিদে ছিল, কাউকে বিয়ে করতে পারতে তো তুমি। এইসব করার সময় একটুও লজ্জা করলো না তোমার? তোমার ছেলের বয়সী একজনের সাথে এরকমটা করতে একটুও বাধলো না তোমার মা? ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে এখান থেকে। নিয়ে চলো এনাকে। বিভানকে অনৈতিক সম্পর্কের জন্য বাধ্য করার অপরাধে আদালত সুগন্ধাকে 5 বছর সশ্রম কারাবাসের শাস্তি শোনায়। আমাদের দেশে মহিলাদের সুরক্ষার জন্য অনেক আইন তৈরি হয়েছে, কিন্তু সুগন্ধার মতো বহু মহিলা এই আইনকে অন্যায়ভাবে ব্যবহার করে থাকে। এটা শুধু অনৈতিকই নয়, একটা জঘন্য অপরাধও বটে। যদি আপনি কখনো এরকম হুমকি পান, তো আপনি তৎক্ষণাৎ আইনের সাহায্য নিন। মাথা নত করবেন না, কারণ আইন সবসময় সাহায্যের জন্য আপনার পাশে রয়েছে। আপনার আশেপাশে হওয়া এই ধরনের কোনো ঘটনা যদি আপনি জানতে পারেন, পুলিশকে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা, আমাদের সমাজ এবং আমাদের দেশ সব সুরক্ষিত থাকবে। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি, পরবর্তী এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ইটস বেটার টু বি সেফ দেন সরি। সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ। এখনো সময় আছে, নিজের অপরাধ স্বীকার করে নাও। আমাকে কঠোর হতে বাধ্য করো না। আপনি যা খুশি করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমি সত্যিই কোনো খুন করিনি। আবার মিথ্যে কথা বলছো তুমি? না ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে না। আমার স্ত্রী ঠিক কথাই বলেছেন ম্যাডাম। খুন ও করেনি, খুন আমি করেছি। গ্রেপ্তার করো ওকে। না ম্যাডাম, মিথ্যে আমি নয়, মিথ্যে ও বলছে। আসলে ওই খুনটা আমিই করেছি। ও শুধু আমাকে বাঁচানোর জন্য এসব বলছে, অন্য কিছু নয়। আরে কেন মিথ্যে কথা বলছো মঞ্জুরি? দেখুন ম্যাডাম, আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। খুন আমি করেছি, আমাকে গ্রেফতার করুন। না, দাঁড়ান ম্যাডাম, মা তুমি এখানে? ম্যাডাম, এরা দুজন মিথ্যে কথা বলছে। এই খুনের সাথে এদের দুজনের কোনো সম্পর্ক নেই। এই খুনটা আমি করেছি, আমি আসলে দোষী। এইটা কি করে সম্ভব? একটা অপরাধের তিন অপরাধী, আর তিনজনই খুনের অপরাধ নিজের ঘাড়ে নিতে চাইছিল। এমনকি একে অপরকে বাঁচানোর জন্য তিনজনই একে অপরকে মিথ্যুক প্রমাণ করার চেষ্টা করছিল। এমন কি ঘটনা ঘটেছিল? নমস্কার, আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন, নিয়ে যাব আপনাদেরকে আমার সাথে মধ্যপ্রদেশের জেলা মেহেরে ঘটা এমন এক ঘটনার সঙ্গে আলাপ করাতে, যা না শুধু অবাক করবে, বরং আপনার মাথা আর মন কাজ করার অবস্থাতেই থাকবে না। চলুন, এই ঘটনার গোড়া অবধি পৌঁছানোর আগে এই ঘটনার সঙ্গে জড়িত কিছু ঘটনার উপর নজর দেওয়া যাক। কে? আসছি।
সাহেব আপনি? হ্যাঁ, আমি বুনিয়া দেবী। আরামে বসে আছো। আমার টাকার কি হলো? কে দেবে আমার সুদের টাকা? আপনি তো জানেন সাহেব, আমার ছেলে মুম্বাইতে গেছে টাকা রোজগারের জন্য। ও এলেই আপনার সমস্ত টাকা শোধ করে দেব, সুদ সমেত। 2 মাস ধরে এই কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে, কিন্তু সুদের টাকা দেখতে পাইনি। আমার কাছে টাকা থাকলে আমি আপনাকে দিয়ে দিতাম সাহেব। কোথা থেকে দেব আপনার টাকা? তাহলে বাড়ি ছেড়ে দাও। তালা লাগিয়ে পুরো বাড়ি সিল করে দিচ্ছি। এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিলে, তাই না? না সাহেব, আপনি যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেন, তাহলে আমি আর আমার বৌমা কোথায় যাব? সেটার খবর আমি কি জানি? যেখানে ইচ্ছে যাও, গাছতলায় থাকো। আমি শুধু আমার সুদের টাকার কথা জানি। দয়া করুন সাহেব, দয়া করুন, একটুখানি তো সময় দিন। আমি এখন কোথা থেকে আপনার টাকা দেব? আমাকে আমার দিতে চাইলে দিতে পারো। দেওয়ার জন্য একটা সহজ রাস্তা আছে তোমার কাছে। চলো। মা, একটু পাটা তোলো তো। ভাগ্য ভালো যে শুধু পাটাই তুলতে বলেছো। চাল চলন দেখে মনে হচ্ছে কোন দিন আমাকে ওপরেই চলে যেতে বলবে। একটা টাকাও তোমার বাবা দেয়নি, বিনা পণে বিয়ে দিয়েছে। আর আমাদেরকে দেখো, বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। যদি কিছু টাকাও তোমার বাবা আমাদের দিত, তাহলে আমরা সাহেবের আজকে সব টাকা শোধ করে দিতে পারতাম। কিন্তু না, তোমার বাবা আমাদের কথা কেন চিন্তা করবেন? ওনারা তো নিজেদের বোঝ হালকা করার ছিল, করে নিয়েছেন। এবার আমরা ভুগছি। দেখো মহারানীকে, সব কিছুই বুঝতে পারে, কিন্তু কোনো উত্তরই দেয় না। আরে বলার মতো কিছু থাকলে তবে তো বলবে। হ্যালো, কেমন আছো ডার্লিং? আরে ডার্লিং শুনে কারোর এত হাসি পাচ্ছে, তাই না? আরে ডার্লিংই তো হও তুমি আমার। তাই নাকি? একটা কথা বলবে, মুম্বাইতে তো অনেক সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে বেড়ায়, তাই না? কাকে কাকে ডার্লিং বলেছো তুমি? আরে ডার্লিং, তোমার থেকে বেশি সুন্দরী কেউ আছে নাকি এখানে? হ্যাঁ? মিথ্যে। কেন মিথ্যে? একদম সত্যি বলছি। আরে আমি কেন তোমাকে মিথ্যে বলবো? হ্যাঁ? আরে তোমার থেকে বেশি যদি সুন্দরী মেয়ে দেখতে পেতাম তাহলে তো তাহলে কি করতে? আরে ডার্লিং, তাহলে তার ফটো তুলে তোমাকে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, আর কি? আচ্ছা তুমি কি ভাবছিলে? আমি যা ভাবছিলাম সেটা একদম ঠিক ভেবেছি। আরে কি? এটাই যে তুমি না খুব দুষ্টু। আচ্ছা, তুমি কবে ফিরে আসছো? কেন, আমার কথা মনে পড়ছে নাকি? আরে আমি তাড়াতাড়ি চলে আসবো। আর শোনো, একটা কথা বলো তো, বাড়িতে সবাই কেমন আছে? কে দেবে আমার সুদের টাকা? আমার কাছে টাকা থাকলে আমি আপনাকে দিয়ে দিতাম সাহেব। তাহলে বাড়ি ছেড়ে দাও। তালা লাগিয়ে পুরো বাড়ি সিল করে দিচ্ছি। বাড়িতে
বাড়িতে সব ঠিক আছে। তুমি তুমি একদম চিন্তা করো না। তুমি তোমার খেয়াল রাখো, আমাদেরকে নিয়ে একদম চিন্তা করো না। আমার ছেলে আমার সঙ্গে কথা বলতে না দিয়ে আর ওর সঙ্গে গুজু গুজু করছে। কি রে শ্যাম, কবে আসবি তুই? আরে মা, চলে আসবো। কোনো দরকারি কথা ছিল নাকি? হ্যাঁ, ওই বদমাস কামেশ্বর খুব জ্বালাতন করছে। 2 মাস সুদ পায়নি বলে ও পাগল হয়ে গেছে। টাকার জন্য ও আমাদের খুব জ্বালাতন করছে। তুই না আসতে পারিস বাবা, কিন্তু কিছু টাকা তো পাঠিয়ে দিবি। আরে মা, কোত্থেকে পাবো টাকা? হ্যাঁ, আরে টাকা কি গাছে ফলে নাকি যে পারবো আর নিয়ে আসবো? ও বাড়ি নিলাম করার জন্য আমাদের হুমকি দিয়ে গেছে। আরে মা, তুমি চিন্তা করো না, সব ফালতু হুমকি, বুঝেছো? আরে কামেশ্বর আমাদেরই গ্রামের লোক, ও এরকম কেন করবে? তুমি চিন্তা করো না। আর শোনো, এরপরে এলে না ওকে বলবে যে আমি ফিরে এসে ওর সঙ্গে কথা বলবো। দেখ বাবা, পরে আমরা ঝামেলায় না পড়ে যাই। আরে মা, তুমি চিন্তা করো না মা, তুমি শুধু নিজের খেয়াল রাখো, আর কিচ্ছু হবে না। ঠিক আছে, চলো। ছি 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 ছি, এত নোংরা চাদর। মঞ্জুরি, আই মঞ্জুরি। হ্যাঁ মা। এসব কি? আমার বিছানার উপরে এত ময়লা চাদর কেন পেতেছো? ওই সারাদিন কি করো মহারানী? সকাল থেকে এখন পর্যন্ত চাদর ধোয়ার সময় হয়নি? নিজের বিছানার উপরে তো বেশ পরিষ্কার চাদর পেতে রেখেছো, আর আমার বিছানার উপর তো ময়লা চাদর। তোমার লজ্জা করে না? আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে কে আবার এলো এই ভর দুপুর বেলায়? ঠিক করে খাবারও খেতে দেবে না। আরে আসছি, দাঁড়াও। সাহেব, আপনি? সুদের টাকা নিতে এসেছি, টাকা বার করো এক্ষুনি। কি বলছেন সাহেব আপনি? কালকেই তো আপনি কিছুদিনের জন্য সময় দিয়েছিলেন। কবে তোমাকে আমি সময় দিয়েছিলাম? হ্যাঁ, এই বয়সে মিথ্যে বলতে লজ্জা করছে না? ভালো কথা, আমার টাকা দিয়ে দাও, না হলে। না সাহেব, এত জোর খাটাবেন না আমাদের ওপরে। আমাদের কিছুদিনের জন্য সময় দিন। আমার ছেলে মুম্বাই থেকে চলে এলে আপনার সব টাকা শোধ করে দেব। আরে অনেকদিন ধরে তোমার এই নাটক আমি শুনছি। চুপচাপ আমার টাকা দিয়ে দাও, না হলে। কোথা থেকে দেব সাহেব? আমরা খুব কষ্টে আছি, আমরা কি করে টাকা শোধ করব? আরে এটা তো তোমার ধার নেবার আগে ভাবা উচিত ছিল। ছেলের বিয়ে এত ধুমধাম করে দেবার কি দরকার ছিল? একটু ছোট করে করলে তো ধার নেবার কোনো দরকার হতো না। ধার যখন নিয়েছো তখন তো শোধ করতেই হবে। আমাদের কিছু সময় দিন সাহেব, সব টাকা আপনার শোধ করে দেব। আর সময় নেই, সব সময় শেষ। বাড়ি খালি করে দাও। এই দেখো কোর্টের অর্ডার। তালা লাগিয়ে সিল করে দেব।
আর 2 দিন পর নিলাম হয়ে যাবে। দয়া করুন সাহেব, দয়া করুন। আপনি যদি বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা কোথায় যাব সাহেব? তুমি কোথায় যাবে সেটা তো তুমি ভেবে দেখবে, আমাকে বলে কি হবে? বাড়ি থেকে বের করে দাও এই বুড়িটাকে। মালিক না না, আপনি আমাদেরকে আর একটু সময় দিন। ও ফিরে এলেই আপনার সব টাকা শোধ করে দেব। আর একটু সময় দিন। আরে তুমি এখানে কেন বসে পড়লে? দু ঘন্টার মধ্যে আমার গদিতে চলে এসো, অনেক কথা আছে। চলো। বুনিয়া, এটা হলো তোমার বাড়ির দলিল। তোমার বাড়িটা তোমার ছেলে শ্যামের নামে আছে, তাই না? আর এটা হলো তোমার বাড়ির বন্ধক রাখবার কাগজ। তোমার ছেলে শ্যামের সই করা আছে আর টিপ ছাপও রয়েছে, দেখে নাও। আরে তুমি তো লেখাপড়া জানো না, আমি পড়ে দিচ্ছি কি লেখা আছে। হ্যাঁ মা, বলো। শ্যামকে একটু ফোন করে আমাকে দাও। ফোন ওকে, কিন্তু সব সময় তো ওই ফোন করে। কালকেও ওই করেছিল। ও যখন ফোন করবে তোমার সাথে কথা বলিয়ে দেব। বেশি কথা বলো না, তোমাকে বলেছি না ফোন করতে, তো ফোনটাই করো। কি হয়েছে মা? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আমি ফোন করছি।
ধরছে না। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, ও মনে হয় কাজে ব্যস্ত আছে। যাও, তুমি নিজের কাজ করো। আরে মা, তুমি? উঠো না উঠো না, বিশ্রাম করো। না মা, বলো না। আরে মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিছু না মা, ময়লা পড়েছিল, চলে গেছে। না, তুমি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না? বলো কি হয়েছে মা? কিচ্ছু না, আমি বললাম না, এখন ময়লা চলে গেছে। মা, যদি কিছু হয়ে থাকে তুমি একদম চিন্তা করো না। আমি তোমার বৌমা নই, মেয়ে তো। আমি কখনো তোমার চোখে জল আসতে দেব না, কখনো না। কি ভাবলে বুনিয়া? সাহেব, তাড়াতাড়ি ভাবো, দেরি না হয়ে যায়। ভাবো। বাড়ির ভেতরে থাকতে চাইছো নাকি বাড়ির বাইরে? বুঝতে পারলে? সন্ধেবেলা ভালো করে সেজে গুজে নিস। তোর ওই লাল রঙের শাড়িটা আছে না, ওইটা পরিস, ঠিক আছে? কেন গো মা, কেউ আসছে নাকি? না, এমনিই বলছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি, ও আসছে না। ও এসে গেছে? এখন কি বউয়ের ফুলসজ্জা দেখবার জন্য এখানে দাঁড়িয়ে আছো? যাও, আরে যাও না।
আমায় যেতে দিন, না হলে আমি চেঁচিয়ে গোটা পাড়ার লোক এক জায়গায় করবো। আচ্ছা, চেঁচাও চেঁচাও না। একটা কথা বলো, যদি আমি সবাইকে বলি যে আমি আমার সুদের টাকা নেবার জন্য এখানে এসেছিলাম, আর তুমি সুদের টাকা যাতে না দিতে হয় সেই জন্য আমার সঙ্গে এই সব করছো, তখন কি হবে? এই বাড়ির সঙ্গে সঙ্গে তোমার ইজ্জতও চলে যাবে। তখন না জানি কত মানুষকে খুশি করতে হবে তোমায় প্রত্যেক দিন। দেখুন মালিক, আমি বিবাহিত, আপনার মেয়ের বয়সী আমি। আমায় যেতে দিন এখান থেকে। আমায় আরে তুমি কাঁদছো কেন? আমি কি তোমায় কোনো কষ্ট দেব নাকি? আরে আমি তো তোমাকে আদর করবার জন্য এসেছি, আদর। যতক্ষণ তুমি আমাকে সঙ্গ দেবে, আমিও তোমাকে নিশ্চিন্তে রাখবো। দেখো, এই বাড়িটা যদি বাঁচাতে চাও তাহলে সুদ তো দিতেই হবে। ওই সুদটুকুই তোমার কাছ থেকে নিতে এসেছি। আমায় যেতে দিন, দেখুন আমায় যেতে দিন। হে ভগবান, এ কি শাস্তি দিলে! আমার বৌমাকে না বাঁচিয়ে আমি নিজেই অপরাধী হয়ে গেলাম। আরে ভয় পেও না, শুধু একটু আদর করবো। আমায় যেতে দিন। খুব নেশা ধরিয়ে দিয়েছে তোমার বৌমা। মনে হচ্ছে অনেক খুঁজে ওকে নিয়ে এসেছো। কামেশ্বর নিজের কামনার জন্য ও মঞ্জুরি আর বুনিয়াকে বাজেভাবে ফাঁসিয়ে ফেলেছিল। ওর যখন ইচ্ছে হতো ও মঞ্জুরির কাছে যেত আর বেচারি মঞ্জুরিকে শারীরিকভাবে শোষণ করত। মঞ্জুরি চাইলেও নিজের মুখ খুলতে পারত না, কিন্তু ওর মন এবং মাথায় এর খুব বাজে প্রভাব পড়তে শুরু করে দিয়েছিল। কামেশ্বরের ব্যাপারে সমস্ত কিছু জানার পরেও বুনিয়া চুপচাপ বসেছিল, কারণ ও বাড়ি হাতছাড়া করতে চাইছিল না। কিন্তু এটা কি ঠিক ছিল? ওর কি সামান্যতম নিজের বৌমার সম্মানের কথা মনে হয়নি? আর এই সবকিছু কি এইভাবেই চলতে থাকলো? আর মঞ্জুরির স্বামী শ্যাম এই ব্যাপারে কিচ্ছু জানতে পারলো না। চলুন দেখা যাক। আরে শ্যাম, কেমন আছো মা? ভালো আছি।
হয়েছে মা? ও কেন মুখ গোমড়া করে বসে আছে? আমি জানি না, কয়েকদিন ধরে ওকে এরকমই দেখছি। গুনিনকে দেখিয়েছি, বলল খারাপ হাওয়া, সব ঠিক হয়ে যাবে। তুই বস, আমি জল নিয়ে আসছি। আরে কি হয়েছে মঞ্জরি ডার্লিং? হ্যাঁ, আরে তুমি এত উদাস হয়ে আছো কেন? বলো, আমি চলে এসেছি, তোমার শ্যাম। এবার হাসো একটু, হাসো হাসো। মঞ্জরি বলবে কি? আরে কিছু তো কথা বলো। আমি আসাতে তুমি একবারও খুশি হলে না। খুব ভালোবাসি আমি তোমাকে, তুমি তো সেটা জানোই। এই অবস্থায় আমি অন্তত তোমাকে দেখতে পারবো না। এর থেকে ভালো হতো যে আমি মরেই যেতাম। সত্যি করে বলো না ডার্লিং, যে কি হয়েছে? তুমি এরকম পাথরের মতো হয়ে আছো কেন? কেউ কিছু বলেছে নাকি তোমাকে? আমার তো মনে হচ্ছে যে আমাদের দুজনের ভালোবাসা শেষ হয়ে গেছে। আগে যখন আসতাম আমি, তুমি আমার সঙ্গে কত কথাই না বলতে। এখন হঠাৎ করে কি হলো তোমার? হ্যাঁ, তুমি যদি আমাকে না বলো তাহলে কাকে বলবে? মঞ্জরি, তোমাকে আমার দিব্যি, বলো কি হয়েছে? কি হয়েছে মঞ্জরি? দেখো মঞ্জরি, তুমি যদি আমাকে না বলো তাহলে কাকে বলবে? আচ্ছা শান্ত হও, বলো কি হয়েছে? আচ্ছা মা, আমি এখন আসছি। পরের বার যখন আসবো তখন যতটা পারবো ততটা ধার শোধ করার চেষ্টা করব। আমি মালিকের কাছ থেকে টাকা নিয়ে না তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আর বাকি যা সুদের টাকা ওই কামেশ্বরকে দিয়ে দিও।
আমাকে দাও। যাও, তুমি বিশ্রাম করো। আপনার বৌমা মঞ্জুরি কোথায়? কেন, কি হয়েছে? আপনি আপনার মেয়ের বিয়ের জন্য যে কামেশ্বর শর্মার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, কাল রাতে তিনি খুন হয়েছেন। আমাদের সন্দেহ এই খুনটা আপনার বৌমা মঞ্জুরি করেছে। দেখুন, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে কামেশ্বর শর্মার সাথে আপনার বৌমার অবৈধ সম্পর্কও ছিল। হতে পারে যে এই অবৈধ সম্পর্কটা লুকোনোর জন্য আপনার বৌমা তাকে খুন করে ফেলেছে। কোথায় আপনার বৌমা মঞ্জুরি, বলুন? তুমি কি মঞ্জুরি? কাল রাতে তুমি কোথায় ছিলে? আগে বাড়িতে। তোমার কানের আর একটা দুল কোথায়? চিন্তা করার দরকার নেই, ওটা হারায়নি, এখানে আমার কাছেই আছে। এই দেখো। তুমি জানো এটা আমরা কোথা থেকে পেয়েছি? কামেশ্বর শর্মার লাশের কুর্তা থেকে। এর থেকে স্পষ্ট প্রমাণ হয় যে এই খুনটা তুমিই করেছো। নিয়ে চলো একে। মঞ্জুরি, এখনো সময় আছে, নিজের অপরাধ স্বীকার করে নাও। আমাকে কঠোর হতে বাধ্য করো না। আপনি যা খুশি করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমি সত্যিই কোনো খুন করিনি। আবার মিথ্যে কথা বলছো তুমি? না ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে না। আমার স্ত্রী ঠিক কথাই বলেছেন ম্যাডাম। খুন ও করেনি, খুন আমি করেছি। গ্রেফতার করো ওকে। না ম্যাডাম, মিথ্যে আমি নয়, মিথ্যে ও বলছে। আসলে ওকে আমিই খুন করেছি। ও শুধু আমাকে বাঁচানোর জন্য এইসব বলছে, আর কিচ্ছু নয়। আরে কেন মিথ্যে কথা বলছো মঞ্জুরি? হ্যাঁ, আমার অপরাধ তুমি নিজের উপর কেন নিচ্ছ? দেখুন ম্যাডাম, আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। খুন আমি করেছি, আমাকে গ্রেফতার করুন। না, দাঁড়ান ম্যাডাম। মা, তুমি এখানে? ম্যাডাম, এরা দুজন মিথ্যে কথা বলছে। এই খুনের সাথে এদের দুজনের কোনো সম্পর্ক নেই। এই খুনটা আমি করেছি। আরে মা, তুমি কেন মিথ্যে কথা বলছো? তুমি আর মঞ্জুরি সমানে মিথ্যে কথা বলে যাচ্ছ। হ্যাঁ, দেখুন ম্যাডাম, ওই বদমাস কামেশ্বরের খুন না আমিই করেছিলাম, কারণ ও সুদের চক্করে এসে আমার স্ত্রীর মান সম্মান নিয়ে খেলা করছিল। না ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে। ওই শয়তানটাকে আমি খুন করেছি। ও ও আমার মান সম্মান নিয়ে খেলা করছিল। আমি আর সহ্য করতে না পেরে আমি ওকে মেরে ফেলেছি। এসব কি আর কি শুরু করেছো তোমরা তিনজন? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে নিচ্ছি, কিন্তু একটা কথা বলো তো, কামেশ্বর কোথায় খুন হয়েছে? বাড়িতে। আর কোথায় মারবো? রাতে কেউ বাজারে তো আর যাবে না। আরে মঞ্জুরি, তুমি আবার মিথ্যে কথা বলছো। ওর খুন ঘরের মধ্যে হয়নি, ওর খুন রাস্তায় হয়েছিল ম্যাডাম। আসলে কি হয়েছিল বলো তো মা? যখন আমাদের বাড়ি থেকে ও নিজের বাড়ি যাচ্ছিল, তখন রাস্তাতে ওকে ধরেছিলাম। করার কি ছিল? একটু কথা কাটাকাটি হলো, তারপর হাতাহাতি হলো, আর মেরে দিলাম ওকে। মিথ্যে কথা। কামেশ্বরের খুন না বাড়িতে হয়েছে আর না রাস্তায় হয়েছে। ও খুন হয়েছে নিজের গদিতেই। কি ম্যাডাম, আমি ঠিক বলছি তো? আমরা কামেশ্বরের লাশ ওর গদি থেকেই পেয়েছি। সকালবেলা যখন ওর চাকর গদির দরজা খোলে, তখন সেখানে কামেশ্বরের লাশ দেখে আর তক্ষুনি পুলিশকে ফোন করে দেয়, আর আমরা সেখানে পৌঁছে যাই। আমি বলছি ম্যাডাম, আমি কামেশ্বরকে কেন আর কিভাবে মেরেছি। নিজের বাড়ি বাঁচাবার জন্যে আমার বৌমাকে ওর হাতে তুলে দিয়েছিলাম।
আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। বাড়ির দলিল পেয়ে গেলে সব ঠিক হয়ে যেত। তাই যখন ওই শয়তানটা আমার বাড়ির বৌমার কাছে এসেছিল, বদমাস শয়তান, আমার বৌমার অনেক সম্মান নষ্ট করেছিস, আর আমি আমার বৌমার সম্মান নষ্ট করতে দেব না। আমাদের দলিল কোনটা? বাড়ির দলিল চুরি করতে এসেছিস বুনিয়া, যাতে সুদ না দিয়েই বেঁচে যাস। কিন্তু কামেশ্বরের থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। আজ তোকে আমি চিরদিনের জন্য ছুটি দিয়ে দেব। আজ তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে এ তো মরে গেছে। এখন কি হবে? কেউ যদি জানতে পারে তাহলে তো বিপদ হয়ে যাবে। পুলিশ যদি জানতে পারে, পুলিশ চলে আসবে, আমাকে জেলে ঢুকিয়ে দেবে। ম্যাডাম, ওই বদমাশকে খুন করার জন্য আমার কোনো আফসোস নেই। আফসোস শুধু এই যে আমি ওকে প্রথমে কেন মেরে ফেললাম না। যদি সেটা করতাম তাহলে আজ আমার বৌমার সম্মান রক্ষা পেত। আমি আইনের থেকেও বেশি তোমার কাছে অপরাধী মা। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। ম্যাডাম, আমাকে গ্রেপ্তার করে নিন। আসল অপরাধী আমি। দুর্গা, একে লকআপে বন্ধ করে দাও। মা, তোমরা এখন আসতে পারো। ঠিক আছে ম্যাডাম। আদালত বুনিয়াকে